হ্যালো। নাম্বার সিস্টেমের এই পার্টে আমরা বিভিন্ন রকম যে অঙ্কগুলো আসে, বিভিন্ন নাম্বার সিস্টেমের অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড যে অঙ্কগুলো আসে সেইগুলো নিয়ে আলোচনা করব মেইনলি। তো চলো কী কী আছে একটু দেখে নেওয়া যাক। আগের পার্টটা না দেখে থাকলে সেই আগের পার্টটা দেখে নিও। সেখানে আমরা থিওরিটিক্যাল যে পার্টগুলো, প্রাইম নাম্বার কাকে বলে, ন্যাচারাল নাম্বার কাকে বলে, হোল নাম্বার কাকে বলে, কো প্রাইম কাকে বলে, ফ্যাক্টর কাকে বলে, ফ্যাক্টোরিয়াল কাকে বলে, বিভিন্ন রকম টাইপের নাম্বার ডিজিট, নিউমেরাল এর মধ্যে পার্থক্য কী ইত্যাদি এই ব্যাপারগুলো নিয়ে অলরেডি আলোচনা করেছি ডিটেলসে। তো সেগুলো না দেখে থাকলে সেগুলো দেখে নাও। এখানে আমরা মেইনলি সেইগুলোরই কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আগের পার্টে এটা আমরা আলোচনা করেছিলাম ডিজিট, নাম্বার আর নিউমেরাল এই তিনটের মধ্যে পার্থক্য কী। তো বেসিক্যালি ডিজিট হচ্ছে একদম বলা যায় হচ্ছে অণু পরমাণুর মধ্যে, যেটা পরমাণু বলা হয়, কিছু পরমাণু নিয়ে একটি অণু গঠিত হয়, সেরকম কিছু ডিজিট নিয়ে একটা নাম্বার গঠিত হয়। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যে ডিস্টিংক্ট ডিজিট কিন্তু খুব লিমিটেড, কেবলমাত্র 10টাই ডিস্টিংক্ট ডিজিট হয়। সেগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর 9। যা নাম্বার বা নিউমেরাল যাই বলো না কেন তৈরি হবে সেগুলো কিন্তু এই ডিজিটগুলো নিয়েই তৈরি হবে। এবার নাম্বার বা নিউমেরাল যদিও আমরা সিনোনিমাসলি ইউজ করবো এরপরে, কারণ বেশিরভাগ জায়গায় নিউমেরাল এই টার্মটাকে ইউজ করা হয় না, তবুও কোনো জায়গায় যদি নিউমেরাল টার্মটাকে দিয়ে দেয় তাতে যাতে কনফিউশন না থাকে তার জন্য আমি এটাকে মেনশন করে দিয়েছি। তো নাম্বার বা নিউমেরাল যাই বলো না কেন সেটা তৈরি হবে কিন্তু এই ডিজিটের কম্বিনেশন নিয়ে। এবার দুটোর মধ্যে পার্থক্য কি? নিউমেরাল আর নাম্বারের মধ্যে নাম্বার হচ্ছে একটা কনসেপচুয়াল জিনিস আর নিউমেরাল হচ্ছে তার রিপ্রেজেন্টেশন। মানে আমি একটা জায়গায় যদি আমি 10টা কুকুর দেখতে পাই তাহলে আমি সেটাকে যখন দেখছি তার মধ্যে লেখা নেই যে ওখানে 10টাই আছে, আমরা কাউন্ট করে বুঝতে পারছি, তো তখন হচ্ছে ওইটা নাম্বার হিসাবে হচ্ছে, মানে আমি কাউন্টিংটা যখন করছি তখন সেটাকে আমরা নাম্বার বলছি। বাট সেটাকে যখন রিপ্রেজেন্ট করবো, খাতায় লিখবো 10 ডগস, তো এই যে 10টা লিখছি তখন এই 10টা হয়ে যাবে একটা নাম্বার, বা 20, 25, 1000 এইগুলো যখন খাতায় কোনো ভাষায় রিপ্রেজেন্ট করছি তখন সেটা হয়ে যাবে নিউমেরাল। মানে নিউমেরাল কিন্তু অনেকভাবে একই নাম্বারকে অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। যেমন আমি কাউন্ট করে, একজন চাইনিজ লোকও কাউন্ট করছে, আমিও কাউন্ট করছি, একজন রাশিয়ান লোকও কাউন্ট করছে, একজন ফ্রান্সের লোকও কাউন্ট করছে, সবাই কাউন্ট করছে এটাকে 10, বাট তাদের রিপ্রেজেন্টেশনের পদ্ধতি আলাদা হবে। বাংলায় রিপ্রেজেন্ট করলে আমি লিখবো এইভাবে, ইংলিশে হলে এইভাবে, বা আমি এইভাবেও এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তো যেভাবে খুশি রিপ্রেজেন্ট করতে পারি, হিন্দিতে হতে পারে, উর্দুতে হতে পারে, অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। রিপ্রেজেন্টেশনের যে বিভিন্ন পদ্ধতিগুলো এইগুলোকে বলা হচ্ছে বেসিক্যালি নিউমেরাল, আর নাম্বার হচ্ছে এর যে কনসেপ্ট সেটাকে বলছে। চলো এটা আমরা আগে আলোচনা করেছি, বেশি আলোচনা এর মধ্যে ঢুকছি না। এবার একটা প্রশ্ন আমাদের অনেক সময় থাকে যে একটা পার্টিকুলার নাম্বার দেওয়া আছে, একটা ফ্র্যাকশন নাম্বার বা ডেসিমেল নাম্বার যা খুশি বলতে পারো, 891075.021300, এটা অ্যাকচুয়ালি কিরকম নাম্বার, মানে এর মধ্যে কতগুলো ডিজিট আছে, অ্যাকচুয়ালি কিরকম নাম্বার? এটা একটা ফ্র্যাকশনাল নাম্বার, এটা কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নয়, এটা একটা ফ্র্যাকশনাল নাম্বার। এবার প্রশ্ন হচ্ছে যে এটা যেহেতু ইন্টিজার নয়, এটা একটা ফ্র্যাকশনাল নাম্বার, এর মধ্যে কতগুলো ডিজিট আছে। তো আমরা যদি মোটামুটি রাফলি ক্যালকুলেট করি, আমরা জানি যে লাস্টে যদি 0 থাকে পয়েন্টের পরে, তো সেই লাস্টে জিরোগুলোকে কাউন্ট করবো না, ঠিক আছে বাদ দিই। তবুও এখানে কটা হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। বাট এখানে অ্যাকচুয়ালি 10টা হবে না। মাথায় রাখতে হবে যে ডেসিমেলের পরে যদি ডিজিট কাউন্ট করতে যায়, কতগুলো ডিজিট একটা নাম্বারের মধ্যে, ডেসিমেলের পরে মানে ডেসিমেল পয়েন্টের পরে যেই ডিজিটগুলো থাকছে সেগুলোকে আমরা কাউন্টিংয়ের মধ্যে আনবো না। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা 6 ডিজিটস, 1, 2, 3, 4, 5, 6টাই আছে ডিজিট। ওকে, তো এটা মাথায় রাখতে হবে যে যদি কোনো ফ্র্যাকশনাল বা ডেসিমেল নাম্বার হয় সেক্ষেত্রে কিন্তু শুধু পয়েন্টের আগে বা ডেসিমেল পয়েন্টের আগের নাম্বারগুলোকেই কাউন্ট করবো, ডিজিটগুলোকেই কাউন্ট করবো, পরেরগুলোকে নয়। ডিফারেন্ট নাম্বার সিস্টেমের যে বিভিন্ন রকম নাম্বার সিস্টেম হয় সেগুলো নিয়ে আমি আগের পার্টে আলোচনা করেছিলাম। এখানে একটু ছোট করে বলে দিই, বেসের উপর ডিপেন্ড করে বিভিন্ন নাম্বার সিস্টেম চেঞ্জ হয়। এই বেস জিনিসটা কি? মানে কোনো নাম্বার সিস্টেমে কতগুলো আইটেম আছে সেটাকে ওর বেস বলা হচ্ছে। যেটা বললাম, কোনো নাম্বার সিস্টেমে কতগুলো ডিস্টিংক্ট ডিজিট আছে সেগুলোকে বলা হচ্ছে ওর নাম্বার সিস্টেমের বেস। যেমন ডেসিমেল নাম্বার সিস্টেমে আমি বললাম কিছুক্ষণ আগে যে 10টাই ডিজিট হয়, তো সেক্ষেত্রে ওর বেস হবে 10। যদি বাইনারি নাম্বার সিস্টেমে ধরা হয় তাহলে দুটোই ডিজিট হয়, সেটা হচ্ছে 0 আর 1, তার মানে এখানে বেস হবে হচ্ছে 2। যে কোনো নাম্বার তৈরি হবে শুধু এই দুটো ডিজিটকে ইউজ করেই হবে, এখানে 3, 4, 5, 6, 7 এগুলোর ব্যবহার নেই।
অক্টাল নাম্বার সিস্টেমে কেবলমাত্র 8টাই ডিজিট হয় 0 থেকে 7 পর্যন্ত, এবং এর মধ্যে কিন্তু 8, 9 এগুলো এক্সিস্ট করবে না। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে যেমন 16টা ডিজিট হয়, এবার 9 পর্যন্ত 0 to 9 10টা হয়ে গেল। এরপরে 10, 11, 12, 13, 14, 15 এগুলো ইউজ হবে না, তার বদলে ABCDEF ইউজ হবে। কেন ইউজ হয় না সেটা আমি আগের পার্টে আলোচনা করেছি, আবার বলে দিচ্ছি। ধরো 2, 5, 1, 2, 1, 1, 0, 1, 0, 2, 1 এরকম আছে, এরকম আছে। এবার আমি এইটা 2, 5 ঠিক আছে, 2 একটা 5 একটা। এবারে এই 12টা যদি এখানে এই রকম থাকতো 10, 11, 12, 13, 14, 15, তাহলে এইটা কি এই 12কে রিপ্রেজেন্ট করছে না 1 আর 2কে রিপ্রেজেন্ট করছে? তুমি বুঝতে পারতে না সেক্ষেত্রে। সেইভাবেই আমি যদি বলি যে এখানে 11 আছে না 1, 1 আছে, এটা 10 না 1 আর 0, এখানে এখানে এটা 1, 0 না 1 অনলি, এখানে 13 না 1 আর 3, তো এই ব্যাপারটা বোঝা যেত না। সেক্ষেত্রে যেগুলো 0, 1 যদি 1, 0 হয় তাহলে 1 আর 0ই লিখবো, যদি 10 হয় তাহলে এ লিখবো। তো এই ব্যাপারটা ভালো করে বোঝো। যেমন এটা 25, এটা যদি 12 হতো তাহলে এখানে সি লিখতাম। এটা যদি 1 আর 1, এখানে যদি 1, এইটা ধরো নর্মাল 1 আর এই 1, 0 মানে ধরে নাও এটাকে এ কে বোঝাচ্ছে, তাহলে এটা এ লিখতাম। ওকে, তারপরে 1, 0 ধরো এটা নর্মাল 1 আর 0কে বুঝিয়েছে, 2টা 2কেই বুঝিয়েছে, 1 আর 3টা ধরো 1 আর 3টা ধরো এটা ডি কে বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে যেখানে আমার 10, 11, 12, 13, 14, 15 এগুলো হবে, সেগুলো আমি নর্মালি রিপ্রেজেন্ট করব ABCD দিয়ে, আর বাকিগুলো আমরা 1, 2, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 দিয়ে রিপ্রেজেন্ট করব। ওকে, এবার একটা প্রশ্ন আমি আগের দিনও করেছিলাম, সেটা হচ্ছে একটা আমি নাম্বার দিয়েছি, যে নাম্বারটা তৈরি হয়েছে কেবলমাত্র 0 আর 1 দিয়ে, 1, 0, 0, 1, 1, 1, 0, 1, 1 এইরকম একটা নাম্বার দেওয়া। এই নাম্বার সিস্টেমটা কি নাম্বার সিস্টেমে আছে, মানে এই নাম্বারটা কি নাম্বার সিস্টেমে রয়েছে? এটা কি বাইনারিতে আছে, ডেসিমেলে আছে, অক্টালে আছে, হেক্সাডেসিমেলে আছে, কোন নাম্বার সিস্টেমের মধ্যে এটা পড়ছে? তো এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। অ্যাপারেন্টলি দেখে তোমরা খুব সহজে বলতেই পারো যে এটা বাইনারি নাম্বার সিস্টেমে আছে, এবং এই ভুল হওয়াটা খুব স্বাভাবিক। যদি এটাকে একটু ডেপথে না বোঝো তাহলে ভুল হওয়াটাই খুব স্বাভাবিক। ডেপথেও বোঝার দরকার নেই, কনসেপচুয়ালি বুঝতে হবে। দেখো আমি যদি আগের নাম্বার সিস্টেমটায় ভালো করে যাই, দেখো এর মধ্যেও 0, 1 আছে ডেসিমেলে, বাইনারিতেও আছে 0, 1, অক্টালেও আছে 0, 1, হেক্সাডেসিমেলেও আছে 0, 1। তো তুমি কি করে বলছো এটা কেবলমাত্র বাইনারি নাম্বার সিস্টেমে আছে? কেবলমাত্র 0 আর 1 আছে বলে তার জন্য না, এটা কোনো লজিক হতে পারে না। তাহলে 100 তো কোনোদিনই এক্সিস্টই করবে না, তাহলে আমরা বলতেই পারবো না এটা 100। আমাকে বলতে হবে 1, 0, 0 এবং বাইনারিতে আছে, আমি তো কোনোদিনও এটা ডেসিমেলে আছে আমি বলতেই পারবো না। কিন্তু অ্যাকচুয়ালি তো এটা ডেসিমেল। 100 যখন বলছো বা 101, 102, 103 এরকম যখন কাউন্টিংগুলো করছো, তখন যে 100 আসছে, 101 আসছে, 111 আসছে, এগুলো তো আমাদের নর্মাল ডেসিমেল নাম্বার সিস্টেমে আছে। কিন্তু সেক্ষেত্রে তুমি তবুও বলতে পারবে না, কারণ তুমি ধরেই নিচ্ছ যে 0 আর 1 দিয়ে তৈরি হওয়া নাম্বারগুলো কেবলমাত্র বাইনারিতেই থাকবে। এইটা খুব মানে কি বলবো, একটা খুব ওভারঅল একটা খুব বাজে ভাবনা চিন্তা। তার কারণ হচ্ছে 0 আর 1 দিয়ে যে কোনো নাম্বার সিস্টেমের নাম্বার তৈরি হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমি কি করে বুঝবো যে এটা কোন নাম্বার সিস্টেমে আছে? আমার মত অনুযায়ী এটা বাইনারিতেও থাকতে পারে, অক্টালেও থাকতে পারে, হেক্সাডেসিমেলেও থাকতে পারে, ডেসিমেলেও থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে যদি এইটা বাইনারিতে থাকে তাহলে অবশ্যই এখানে বেস মানে ব্র্যাকেট দিয়ে ডান দিকের একদম লোয়ার এন্ডে লেখা থাকবে হচ্ছে 2, যদি এটা বাইনারি হয়। যদি এটা ডেসিমেল হয় তাহলে এটা অবশ্যই এইভাবে রিপ্রেজেন্ট হতো, বেস লেখা থাকতো 10। যদি এটা অক্টালে থাকতো তাহলে এখানে বেস 8 লেখা থাকতো। যদি এটা 16 লেখা থাকতো বুঝতাম এটা হেক্সাডেসিমেলে আছে। তার মানে এটা যে কোনো নাম্বার সিস্টেমে থাকতে পারে, শুধু বুঝতে হবে যেটা কোন নাম্বার সিস্টেমে রয়েছে। এগুলো আমি কেন একটু আলোচনা করছি, কারণ আমাদের এবার WBCS এর প্রিলিমসে কিন্তু বাইনারি আমাদের ডেসিমেল টু বাইনারি বা বাইনারি টু ডেসিমেল কোনো একটা কনভার্সন দিয়েছিল। তো এবং আমাদের মেইন্সের প্রশ্ন খুব যথেষ্ট ডিফিকাল্ট হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এরকম ছোটো ছোটো জিনিসগুলোকেও শিখে রাখতে হবে। তার সঙ্গে আমাদের শিখে রাখতে হবে কনভার্সনটা, যে বাইনারি থেকে ডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমেলের কনভার্সন কীভাবে হয়, কারণ কনভার্সন পরীক্ষায় এসে গেছে অলরেডি। তো এবার ডেসিমেল থেকে বাইনারি কনভার্সন কিভাবে করব? আমি যে কোনো একটা ডেসিমেল নাম্বার নিয়ে আগে ধরো একটা নাম্বার নিলাম আমি 76.625 এই নাম্বারটা, এবং বলে দিলাম এটা
10 লিখে দিলাম। এই 10 লেখার মানে আমি এটাকে একদম স্পেসিফাই করে দিলাম, এটা অক্টালও থাকতে পারতো, হেক্সাডেসিমেলও থাকতে পারতো, বাট এটা অক্টালও নেই, হেক্সাডেসিমেলও নেই, কেবলমাত্র ডেসিমেলে আছে, কারণ আমি বেস 10 মেনশন করে দিয়েছি। এবার আমার প্রশ্ন হচ্ছে এইটা যদি বাইনারিতে নিই তাহলে কিভাবে কনভার্ট করব। তার জন্য আমাকে দুটো ভাগে করতে হবে, একটা হচ্ছে ডেসিমেল পয়েন্টের আগের পার্টটাকে নিয়ে এবং একটা হচ্ছে ডেসিমেল পয়েন্টের পরের পার্টটাকে নিয়ে। আগে ডেসিমেল পয়েন্টের আগের পার্টটা 76, আমি এটাকে কিসে কনভার্ট করছি, ডেসিমেলে তো আছেই ঠিক আছে, বাট কনভার্ট করছে কিসে, বাইনারিতে। তো বাইনারিতে যেহেতু কনভার্ট করছি তাই 2 দিয়ে ভাগ করতে থাকবো। যেই নাম্বার সিস্টেমে কনভার্ট করব সেই নাম্বার সিস্টেমের যে বেস ভ্যালু আছে সেটা দিয়ে ভাগ করতে থাকবো। যে কোনো ডেসিমেল নাম্বারকে আমি যখন বাইনারি হোক, অক্টাল হোক, হেক্সাডেসিমেল হোক, যেটাতে কনভার্ট করতে চাইবো সেইটার বেস নাম্বার দিয়ে ভাগ করতে থাকবো। যেমন আমি এটা ডেসিমেল থেকে কনভার্ট করতে চাইছি আমার বাইনারিতে, তাই বাইনারির বেস অর্থাৎ 2 দিয়ে আমি এটাকে ভাগ করতে থাকছি। কীভাবে ভাগ করব, অনেকটা আমরা যে উৎপাদকে বিশ্লেষণ করতাম, মৌলিক উৎপাদকের বিশ্লেষণ বা উৎপাদকের বিশ্লেষণে যেভাবে লিখতাম অনেকটা সেভাবে লিখছি। 76কে 2 দিয়ে ভাগ করলে কি হবে, 38। এবার ভাগ করার পরে আমাকে ভাগশেষ কত আসছে সেটা এখানে ড্যাশ দিয়ে আমি লিখে দেবো, 0 আসছে। 76কে যদি 2 দিয়ে ভাগ করি 38 ভাগফল এবং ভাগশেষ 0। আবার ভাগ করো ভাগফলটাকে 2 দিয়ে, কত হবে 19, ভাগশেষ কত আসছে 0। কেন, কারণ তুমি ভালো করে ভাবো যে 38কে যখন আমি 2 দিয়ে ভাগ করছি 19 ভাগফল এবং কোনো ভাগশেষ আসছে না, তাই 0 ভাগশেষ। বেশ, আবার 19কে 2 দিয়ে ভাগ করছি, কত ভাগফল আসছে 9 দুগুণে 18 এবং 1 ভাগশেষ থেকে যাচ্ছে, বোঝা যাচ্ছে। 19কে 2 দিয়ে ভাগ করলে 9 ভাগফল এবং 1 ভাগশেষ। তারপরে আবার যদি 9কে 2 দিয়ে ভাগ করি 4 ভাগফল, 4 দুগুণে 8 এবং 1 ভাগশেষ থেকে যাচ্ছে। 4কে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে 2 ভাগফল এবং কোনো ভাগশেষ থাকছে না অর্থাৎ 0। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে 1 ভাগফল এবং কোনো ভাগশেষ থাকছে না, তাই 0। এবার আমি এখানে থেমে যাব। কেন থেমে যাব, যখনই দেখব যেই নাম্বারটা দিয়ে ভাগ করে যাচ্ছি অর্থাৎ 2 দিয়ে ভাগ করতে থাকছি, লাস্টের নাম্বারটা যখনই আমার তার থেকে কম কোনো নাম্বার চলে আসবে ভাগফলে, তখনই আমি ক্যালকুলেশনটা বন্ধ করব। এখানে যেমন 1 চলে এসছে 2 এর থেকে কম, তাহলে আমি এখানেই ক্যালকুলেশনটাকে বন্ধ করছি। এবার আমার লেখার পালা, এটাকে কিভাবে লিখবো, আমার একদম নিচের পয়েন্টটা থেকে লিখবো, ভালো করে বোঝো। স্টার্ট হবে কোথা থেকে, স্টার্ট হবে আমার একদম যেখানে গ্রিন মার্কটা করছি এই পার্টটা থেকে স্টার্ট হবে এবং এন্ড হবে কোথায়, যেখানে আমি রেড মার্কটা করছি সেই জায়গায়। নিচের থেকে উপরের দিকে যাবে, রাইট, তার মানে আমার এইটা যাবে হচ্ছে এই ডাইরেকশনে। ওকে, তাহলে আমি কি লিখবো, 1 0 0 1 1 0 0। এবং মনে রাখবে, দেখবে যে সবসময় কিন্তু লাস্ট ডিজিটটা কিন্তু 1ই আসবে। মানে মোদ্দা কথা হচ্ছে তুমি যখন ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করছো তখন লাস্টে যখন 1 চলে আসবে ওখানেই থামিয়ে দাও এবং ওই 1 থেকে লেখা শুরু করো, ওপরের দিকে যাও। তাহলে এইটা হয়ে গেল হচ্ছে আমার বাইনারিতে। বাট আমার ক্যালকুলেশন এখনো শেষ হয়নি, কারণ একটা পার্ট এখনো রয়ে গেছে। এই পার্টটা হয়ে গেছে আমার ডেসিমেলের পরের পার্টটা। এবার ডেসিমেলের পরের পার্টটার জন্য কি করব, 0.625। এখানে যেমন 2 দিয়ে ভাগ করতে থাকছি, এখানে পুরো ব্যাপারটাই উল্টো, ভাগের জায়গায় আমি করব গুণ। ঠিক আছে, 625কে 2 দিয়ে গুণ করলে কি হয়, 1250। এবার দেখতে পাচ্ছ এই যে 1টা আছে, এই 1টা হচ্ছে পয়েন্টের আগে চলে এসছে, যখন পয়েন্টের আগে ডেসিমেল পয়েন্টের আগে 1 চলে আসবে, সেই 1টাকে বাদ দিয়ে বাকি পার্টটাকে লেখো, যেমন 250। ওকে, ইন্টু আবার 2 করো, এবার কি আসছে 0.500, 0 পয়েন্ট, তাহলে পয়েন্টের আগে কি এলো 0। এবার আবার পয়েন্টের পরের পার্টটা অর্থাৎ 0.500 ইন্টু 2 করো, এবার কি হবে 1 চলে এসছে 0.000। এবার ক্যালকুলেশন শেষ, কারণ পয়েন্টের পরে তার কিছু নেই, তো ক্যালকুলেশন শেষ। এবার আমার প্রশ্ন হচ্ছে আমি স্টার্ট করব কোথা থেকে। এইটা যখন এই রকম হচ্ছে, যখন আমি গুণের ক্ষেত্রে দেখছি তখন আমার পুরো ব্যাপারটা হবে উল্টো। কীরকম, শেষ হবে হচ্ছে
নিচে গিয়ে এই 1-এ গিয়ে, এবং স্টার্ট হবে কোথা থেকে? স্টার্ট হবে ওপর থেকে। আমি বলে দিয়েছি পুরো ব্যাপারটাই উল্টো। তার মানে আমার আগের বার হচ্ছে ভাগের জায়গা ভাগ হচ্ছিল, এবার গুণ হবে পয়েন্টের পরের জন্য, এবং আগের বার হচ্ছে আমি নিচ থেকে উপরে গেছিলাম এবং উপর থেকে নিচে যাব। ঠিক আছে, তারপরে কি হলো? এখানে 0.101। এবার তুমি নিচ থেকে উপরে গেলে 101ই আসতো, কিন্তু এটা কোইন্সিডেন্টাল, সব ক্ষেত্রে তা হবে না। ওকে, তার মানে আমি বলতে পারি 76.625 এইটা ডেসিমেলে আছে, এটাকে বাইনারিতে করলে 1001100.101 এটাই আমার আসবে। ওকে, এবার আমি আরেকটা ক্যালকুলেশন দেখব যে বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে করব। যেহেতু আমরা এই নাম্বারটা 76.625কে আমি কনভার্ট করেছি, এবার আমরা একটা কাজ করি, কনভার্ট করার পরে যে বাইনারি নাম্বারটা আছে সেইটা নিই এবং সেটাকে আবার ডেসিমেলে কনভার্ট করার চেষ্টা করি। দেখি যদি 76.625 আসে, তাহলে আমি বুঝবো ডেসিমেল থেকে বাইনারি কনভার্সন এবং বাইনারি থেকে ডেসিমেল কনভার্সন দুটোই ঠিক আছে। তো আমি এই নাম্বারটাকে নিয়ে নিই 1001100 1001100.101। ওকে, এটা বাইনারিতে আছে, আরেকবার দেখে নিই 1001100.101 বাইনারিতে আছে, এটা ডেসিমেলে কত হবে সেটা চেয়েছি। এবার এটার ক্ষেত্রে আমি কি করব? প্রথমে আমি পরপর নাম্বারগুলোকে লিখি, একটু গ্যাপ দিয়ে দিয়ে 1 0 0 1 1, আর একটু আমি গ্যাপ দিতে পারি অ্যাকচুয়ালি, 1 0 0 1 1 0 0.1। এবার আমি দেখব যে যেহেতু এইটা বাইনারি থেকে হচ্ছে পুরো কনভার্সনটা, তাই প্রত্যেকটার সঙ্গে আমি আগে 2 করে গুণ লিখি, আগে ইন্টু 2 করে লিখে নিই, তারপরে আমি বলছি কি করব। প্রত্যেকটার সঙ্গে ইন্টু 2 লিখে ফেলবে। এবার হচ্ছে 2 এর পাওয়ার লেখার পালা। পয়েন্টের আগে যেগুলো আছে সেগুলোকে 0 1 2 3 4 5 6 হলো লেখা, এভাবে লিখতে থাকো। আর পয়েন্টের পরে যেগুলো আছে সেগুলোকে -1 -2 -3। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, অনেকটা একটা নাম্বারের একটা টাইম লাইন ভাবো। এটা যদি 0 হয়, এদিকে হচ্ছে +1 যাচ্ছে, +2 যাচ্ছে, +3 যাচ্ছে, +4 যাচ্ছে, আর এদিকে -1 যাচ্ছে, -2 যাচ্ছে, -3 যাচ্ছে, -4 যাচ্ছে, এভাবে। পয়েন্টটা হচ্ছে এইখানে বসবে 0-র পরে। তো এই পার্টটা 0 এবং তার আগের, তার থেকে পজিটিভ পার্টগুলো, সেগুলো হচ্ছে চলে যাবে হচ্ছে ডেসিমেলের আগের পার্টে, এবং ডেসিমেলের পরের পার্টের জন্য মাইনাসগুলো বরাদ্দ থাকবে। এবার ডেসিমেলের আগের পার্টগুলোকে জাস্ট যোগ করতে হবে। এবার যোগটা হয়তো তোমাদের মনে হচ্ছে খুব কঠিন বা খুব কঠিন ক্যালকুলেশন, আমার মনে হয় না তা হবে, একটু দেখে নাও, বুঝতে পেরে যাবে। দেখো পয়েন্টের আগের পার্টটাকে যদি ভালো করে দেখি, 0.2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে কত? 2 টু দি পাওয়ার 0 মানে 1 হয়, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 হয়, 2 গুণ করে হতে যাবে, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 2 এর ডবল 4, 2 টু দি পাওয়ার 3 মানে 4 এর ডবল 8, 2 টু দি পাওয়ার 4 মানে 8 এর ডবল 16, 2 টু দি পাওয়ার 5 মানে 16 এর ডবল 32, 2 টু দি পাওয়ার 6 মানে 32 এর ডবল 64। এবার আবার সব কটা তো লাগবে না, কেন? যেগুলোর সঙ্গে 0 গুণ আছে, অর্থাৎ এর সঙ্গে এটা লাগবে না, এর সঙ্গে 0 গুণ আছে লাগবে না, এর সঙ্গে 1 গুণ আছে তাহলে এইটা নেব, এর সঙ্গে 1 গুণ আছে এটা নেব, এর সঙ্গে 0 গুণ লাগবে না, এর সঙ্গে 0 গুণ লাগবে না, এর সঙ্গে 1 গুণ লাগবে। তাহলে আমাকে কেবলমাত্র এই তিনটেকে যোগ করতে হবে। ওকে, 64, 8 আর 6, 6 আর 8 আর 4, 8 আর 4-এ কত? 12, 12 আর 64-তে কত? 76। বেশ, এবার পয়েন্টটা তো এখানে ছিল, পয়েন্টটাকে লিখেই দিলাম। এদিকে কি 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1। আচ্ছা, 2 টু দি পাওয়ার -1 মানে কি? যে কোনো সংখ্যার পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে সেইটা নর্মাল পাওয়ার করো। 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2, 2 এর পাওয়ার 1 হলে 2, এক্ষুনি দেখলাম 2, কিন্তু মাইনাস যেহেতু আছে তাই এখানে হবে 1/2।
প্লাস, এবার 2 টু দি পাওয়ার মাইনাস 2, 2 টু দি পাওয়ার 2 মানে কত 4, তাহলে মাইনাস আছে বলে 1 এর 4। নেক্সট 2 টু দি পাওয়ার 3 মানে কত 8, 2 এর কিউব মানে 8, মাইনাস আছে বলে 1 এর 8 হয়ে গেল। এবার আমাকে এইটা ক্যালকুলেট করতে হবে না, কেন এখানে 0 গুণ আছে। তাহলে আমি নেব কোনটা, এইটাকে আর এইটাকে নেব, এই দুটোকে নেব। তাহলে কি হবে প্লাস, এদিকে 1 এর 2 আর 1 এর 8 যোগ করতে হবে। 1 এর 2 যোগ 1 এর 8 করলে কি হবে, লসাগু কত হবে 8, এখানে হবে 4, এখানে হবে 1, অর্থাৎ 5 এর 8। 5 এর 8কে যদি তুমি কনভার্ট করো তাহলে এইভাবে করতে পারো, 5 দিয়ে ভাগ করো, পয়েন্ট দিয়ে 0, 6 8 48, 2 থাকলেও পয়েন্টের জন্য 0, 8 দুগুণে 16, 4 থাকলেও পয়েন্টের জন্য 0, 4 5 40। তো হয়ে গেল কি 0.625, তাহলে আলটিমেটলি কত আসবে 76.625। দেখি আগেরটা এসছে নাকি, 76.625 এসছে, তাহলে আমি বুঝতে পারবো এইটা হচ্ছে ডেসিমেলে আছে, রাইট, এটা হচ্ছে আমাদের ডেসিমেলে আছে। ওকে, তো আমার বাইনারি টু ডেসিমেল কনভার্সন এবং ডেসিমেল টু বাইনারি কনভার্সন দুটোই মোটামুটি ক্লিয়ার হলো। যদি কারোর অসুবিধা হয় অবশ্যই জানাও, তাহলে আমি সেইভাবে এটাকে আরেকটু এক্সপ্লেন করার চেষ্টা করব। যদি কোনো পার্টিকুলার জায়গায় অসুবিধা হয় আমাকে সেই জায়গাটা জিজ্ঞেস করো। এবার এটা তো আমি আগের ভিডিওতেই এক্সপ্লেন করেছি, আরেকবার ছোট করে বলে দিই, ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু মানে কি। ফেস ভ্যালু কোনো নাম্বারের যে কোনো ডিজিটের যদি আমার ফেস ভ্যালু বের করতে দেয় তাহলে সেই ডিজিটটাই বসে যাবে তার ফেস ভ্যালু হিসাবে। যেমন যদি আমাকে বলে 4-এর ফেস ভ্যালু কত, 4ই বসে যাবে, দেখার দরকার নেই 4 কোথায় আছে, এই ডিজিট এই নাম্বারটার কোন পজিশনে, এই পুরো নাম্বারটার কোন পজিশনে 4 আছে দেখার দরকার নেই, 4 হচ্ছে 4-এর ফেস ভ্যালু, 1 হচ্ছে 1-এর ফেস ভ্যালু। যেমন যদি আমার এখানে বলতো যে 3-এর ফেস ভ্যালু কত, 3 দেখতে পাচ্ছি এখানেও আছে এখানেও আছে, এই জায়গাটা একটু মুশকিল হয়ে যেত, কারণ 3-এর ফেস ভ্যালু এখানে বের করা মুশকিল। কেন বের করা মুশকিল, কারণ 3-এর আমি এক্স্যাক্ট পজিশন ফেস ভ্যালু বের করা অসুবিধা নেই, কিন্তু প্লেস ভ্যালু বের করা অসুবিধা, কারণ এখানে 3 যেখানে থাকুক না কেন ওর ফেস ভ্যালু হবে 3ই, কিন্তু এখানে আমাকে যদি প্লেস ভ্যালু বের করতে দেয় 3-এর, তো সেক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে, কারণ আমি জানি না কোন 3টার কথা বলছে, অ্যাম্বিগুয়াস একটা ব্যাপার হয়ে যাচ্ছে, এই পজিশনে 3 না এই পজিশনের 3। ওকে, তো এই জায়গাটা একটা কনফিউশন, এবং সেক্ষেত্রে আমি এটা 3-এরটা বের করা যাবে না, সিএনডি হয়ে যাবে। কিন্তু 9 যদি বলে আমি 9টাকে বসিয়ে দিলাম, তারপরে দেখলাম কতগুলো ডিজিট আছে, যদি প্লেস ভ্যালু বের করতে দেয়, প্লেস ভ্যালু বের করতে দিলে ওই ডিজিটটাকে বসাও এবং দেখো অরিজিনাল নাম্বারে ওই ডিজিটটার পরে কতগুলো ডিজিট আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ডিজিট, তাই 9-এর পরে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 0 বসিয়ে দাও, দ্যাটস ইট, আর কিছু না। একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো নাম্বারে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু যদি কম্পেয়ার করো তাহলে ইউনিট ডিজিটের যদি কথা বলা হয়, এককের স্থানের অঙ্ক, এককের স্থানের যে অঙ্কটা থাকবে সেটার প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু যে কোনো নাম্বারের ক্ষেত্রে সেম হবে। এটা নিয়ে আমি আগের দিন আলোচনা করেছিলাম। ন্যাচারাল নাম্বারের মধ্যে কি থাকবে, 1 2 3 4 এরকম নাম্বারগুলো থাকবে, 0 বাদে যে কোনো পূর্ণ সংখ্যা পজিটিভ নাম্বার এবং পূর্ণ সংখ্যা এবং 0 বাদে সবকটা এই ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে। হোল নাম্বার যখন আসবে তখন পজিটিভ পূর্ণ সংখ্যাগুলো তো থাকবেই, তার সঙ্গে 0টাকে অ্যাড করে দেওয়া হচ্ছে। এবার ইন্টিজার যখন আসছে তখন 0 এবং পজিটিভ পূর্ণ সংখ্যাগুলো তো থাকছেই, সঙ্গে নেগেটিভ পূর্ণ সংখ্যাগুলোকেও অ্যাড করা হচ্ছে। র্যাশনালের মধ্যে নেগেটিভ পজিটিভ সব পূর্ণ সংখ্যা, শূন্য ইনক্লুড হয়ে তো থাকছেই, তার সঙ্গে ফ্র্যাকশনাল নাম্বারগুলোকেও অ্যাড করা হচ্ছে, সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। কিন্তু র্যাশনালের মধ্যে এমন নাম্বারগুলোকে রাখা হবে না যেগুলো টার্মিনেটিং নয়। মানে কি, যেমন পাইয়ের ভ্যালু তুমি যতক্ষণ ধরেই ক্যালকুলেট করো না কেন, এইটা কোনো সময় না রিপিটেটিং হচ্ছে না টার্মিনেটিং হচ্ছে। রিপিটেটিং মানে কি, ধরো 6.6666, ঠিক আছে, এটা রিপিটেটিং, 6 পৌনপুনিক করে দিলাম, বা 5.7282828 এরকম যাচ্ছে, তাহলে বলতে পারবো 5.728কে পৌনপুনিক করে দিলাম, এরকম করে দেওয়া যায়। তাহলে আমার যদি এইটা টার্মিনেটিং নাম্বার হয় তাহলে র্যাশনালে ঢুকবে, যদি নন টার্মিনেটিং হয় কিন্তু রিপিটেটিং হচ্ছে, মানে যদি আমি
পৌনঃপুনিক নাম্বার বলি, রেকারিং নাম্বার বলি, তাহলে সেগুলোকেও রেশনালি আমি ইনক্লুড করতে পারবো। কিন্তু যদি সেটা পৌনঃপুনিকও হচ্ছে না, মানে তোমার আমাদের যেটা রেকারিং নাম্বারও হচ্ছে না, আবার সেটা টার্মিনেটিংও নয়, এরকম যদি হয়, যেমন পাই এর ভ্যালু, √2 এর ভ্যালু, ই এর ভ্যালু, এইগুলো ইররেশনালে ঢুকবে। এবং পুরো নাম্বারগুলো, সব নাম্বারকে যদি আমি একসঙ্গে ধরি তাহলে সেটা রিয়েল নাম্বার হবে। এবার রিয়েল নাম্বার ছাড়াও আরেকটা হয়, সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার। তো সেটাকে আমরা এর মধ্যে রাখছি না, সেটা একদমই আলাদা একটা কনসেপ্ট। রুট মানে তার মধ্যে আই এর কনসেপ্ট আসে, √-1 সেটার কনসেপ্ট আসে, ওইটাকে আমরা আনবো না এর মধ্যে। প্রাইম নাম্বার কাকে বলে আমরা জানি, যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি আগের ভিডিওতে, কিন্তু এখানে আমরা মেইনলি প্রাইম নাম্বার কীভাবে ক্যালকুলেট করা যায় সেটা নিয়ে আলোচনা করব। যেমন প্রাইম নাম্বার কী করে ক্যালকুলেট করবে, এই ব্যাপারটা এখানে একটা জিনিস দেওয়া আছে, সেই জিনিসটা একটু ভালো করে দেখো। আমি পরে এটা নিয়ে আলোচনা করব, তার আগে এটা নিজেরা একটু দেখো এবং দেখে বোঝার চেষ্টা করো যে কী বলতে চাইছে। ঠিক আছে, যে কোনো যদি আমি যদি বলি যে কোনো নাম্বারকে আমি যদি 6 গুণ করে তার সঙ্গে 1 যোগ বা বিয়োগ করি, ঠিক আছে, 1 যোগ বা বিয়োগ করি, তাহলে হচ্ছে সেটা মানে 3-এর থেকে বড় 6-এর ডিভিজেবল নাম্বার। যেমন 6 যদি হয়, তাহলে 6 গুণ যদি 10 হয়, তাহলে দেখো 60 যোগ 1 61 একটা প্রাইম নাম্বার। আবার 6-এর সঙ্গে যদি 16 গুণ করি, 6 16 96, তার সঙ্গে যদি +5 করি তাহলেও কিন্তু 101 হয়, সেটাও কিন্তু সেম ব্যাপার। ঠিক আছে, বা বলতে পারো 6 গুণ 17 -1, যা খুশি বলো। ওকে, এটা একটু ভালো করে দেখো, আমি পরে এটা নিয়ে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং জিনিস, এবং নিজেরা ভাবার চেষ্টা করো কেন। ভেরিফাই ওয়েদার এ নাম্বার n ইজ প্রাইম নাম্বার অর নট। n কি প্রাইম না নন প্রাইম সেটাকে বের করার জন্য উপায় কি। ধরো একটা নাম্বার দিয়েছে 161 এবং বলেছে এটাকে প্রাইম কি নন প্রাইম বা কম্পাউন্ড। প্রাইম বাদে কি যেটা হচ্ছে প্রাইম নাম্বার বা হচ্ছে কম্পাউন্ড নয়, প্রাইম বা কম্পোজিট নাম্বার যে কোনো একটা হবে, মানে প্রাইমের অপোজিট হচ্ছে কম্পোজিট। প্রাইম মানে হচ্ছে মৌলিক সংখ্যা, কম্পোজিট মানে যৌগিক সংখ্যা। মানে প্রাইম মানে যেই সংখ্যাকে এক এবং সেই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। কম্পোজিট মানে যেই সংখ্যাকে এক এবং সেই সংখ্যা বাদেও অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে আমাকে যদি বলে 161 প্রাইম কিনা বের করো, আমি কি করব, আগে দেখব 161 থেকে জাস্ট বড় বা বড় এমন কোন সংখ্যা আছে যেটা কোনো সংখ্যার স্কোয়ার ভ্যালুর সমান। যেমন 161 পরে আমি 169 পাচ্ছি, যেটা কিনা 13 হোল স্কোয়ারের সমান। তুমি যদি 13 স্কোয়ার না মনে পড়ে, তোমার যদি মনে পড়ে যে আমি 400টা মনে পড়ছে 20 স্কোয়ার, সেটাও করতে পারো, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এটার ক্ষেত্রে একটু বেশি খাটতে হবে, যত কাছাকাছি থাকবে তত কম ক্যালকুলেশনের মধ্যে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করো কেন, সেটাও এক্ষুনি বুঝতে পারবে। আমি যেই সংখ্যাটাকে পেলাম ওর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা, সেটা রুট করে দেখবো সেটা অ্যাকচুয়ালি কার স্কোয়ারের ভ্যালুর সমান। যেমন এখানে 169 161 কাছাকাছি কিন্তু 161 থেকে বড় এমন একটা পূর্ণবর্গ সংখ্যা, সেক্ষেত্রে 169 হচ্ছে 13 স্কোয়ারের সমান। 13 স্কোয়ারের যদি সমান হয় তাহলে আমি বলতেই পারি যে 13 পর্যন্ত কি কি মৌলিক সংখ্যা আছে সেটা বের করা খুব রকেট সায়েন্স লাগে না। 13 পর্যন্ত কি কি মৌলিক সংখ্যা আছে, 2 আসে, 3 আসে, 5 আসছে, 7 আসছে, 11 আসছে, 13 আসছে। তো এই কটা হচ্ছে 13 পর্যন্ত মৌলিক সংখ্যা। এবার ধরো তুমি 20 পর্যন্ত দেখলে, তাহলে 20 পর্যন্ত লেখো। আমাকে করতে হবে কি বেসিক্যালি এই 161কে কেবলমাত্র এই কটা সংখ্যা দিয়ে ভাগ করে দেখো যে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। যদি এই কটার মধ্যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ চলে যায় তাহলে তুমি বলতে পারবে এটা যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা নয়। এবং যদি এইগুলোর কোনোটা দিয়ে ভাগ না যায় তাহলে চোখ বন্ধ করে বলে দাও এটা হচ্ছে একটা প্রাইম নাম্বার। ওকে, এবার যদি 20 করতে অসুবিধা কি, 13-র পরে তোমাকে আবার 17 এবং 19 দিয়েও চেক করতে হতো, এই যা ঝামেলা। তো আমি যত কাছাকাছি যেতে পারবো, যত কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যাটাকে আইডেন্টিফাই করতে পারবো, তত আমাদের ক্যালকুলেশন কম হবে, আর কিছু না। যেমন 2 দিয়ে তো হবেই না, এটা জোড় সংখ্যা নয়, 2 দিয়ে যাবেই না, প্রশ্নই উঠছে না। 3 দিয়ে ডিজিটগুলো যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে এটা হচ্ছে 3 দিয়ে যায়। এবার 1 6 1 যোগ করে কত হচ্ছে 8, 3 দিয়ে যাচ্ছে না।
5 দিয়ে যাবে না, লাস্ট ডে যদি 0 বা 5 না থাকে তাহলে 5 দিয়ে যাবে না। 7 দিয়ে কি যাচ্ছে? 7 দুগুণি 14, 3 7 21, হ্যাঁ যাচ্ছে। তাহলে আমার 11 আর 13 দিয়ে দেখারই দরকার নেই, যাবে কি যাবে না আমি জানি না, বাট দেখারও দরকার নেই। 7 দিয়ে যাচ্ছে মানে ব্যাস ওখানে এন্ড করে বলে দাও এটা প্রাইম নাম্বার ন, এটা হচ্ছে নো, এটা হচ্ছে কি কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা, রাইট? তার মানে আমি বুঝতে পারছি যে কিভাবে প্রাইম নাম্বার আইডেন্টিফাই করব। তো এইগুলো তোমরা ট্রাই করতে পারো 187, 257 এবং 331 যদি চাও, এবং আমাকে জানিও যে এইগুলোর মধ্যে কোনটা প্রাইম বা কোনটা কম্পোজিট আসছে। 187, 257 আর 331 কমেন্ট করে জানিও। এবার একটা এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কনফিউশনের জায়গা, যে ফ্যাক্টোরিয়াল বা ডেসিমেল, যে ফ্র্যাকশনাল বা ডেসিমেল যে নাম্বার আছে সেগুলো কোনটা ইভেন কোনটা অড। দেখো এইটা তো আমি বলতেই পারছি যে এটা হচ্ছে অড, ঠিক আছে, এটা 2 দিয়ে ভাগ যাচ্ছে ইভেন। এবার প্রশ্ন হচ্ছে এইটা কি ইভেন না অড? লজিক্যালি তো 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে ইভেন হওয়া উচিত। এটাও 2 দিয়ে ভাগ যাচ্ছে, পয়েন্টের পরে যে নাম্বারটা আছে এটাও ইভেন হওয়া উচিত। এটা 2 দিয়ে ভাগ যাচ্ছে, ইভেন হওয়া উচিত। এইটা অড কারণ লাস্টে 17 আছে। কিন্তু একটু ভালো করে ভেবে দেখো যে আমি যদি 2 দিয়ে ভাগ করি, 5 দুগুণি 10, 7 আসলো, 3 দুগুণি 6, 1 আসলো, পয়েন্ট উঠে গেল, 1 আসলো, 5 দুগুণি 10, 17, 8 দুগুণি 16, 1। এবার দেখো পয়েন্টের জন্য কিন্তু একটা 0 আসবে এবং 5 দুগুণি 10, তাহলে কিন্তু 2 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে, তাহলে তো এটাও ইভেন। এবং যে কোনো নাম্বার ইভেন হবে, তাহলে পৃথিবীর যে কোনো ফ্র্যাকশনাল নাম্বারই ইভেন হবে যদি ফ্র্যাকশনাল নাম্বার ইভেন কি অড আইডেন্টিফাই করার চেষ্টা করি। বাট এই যে পার্ট আসে এইটার না ইভেন না অড, তার কারণ আমরা কেবলমাত্র ইন্টিজার নাম্বারকে ফ্র্যাকশনাল, ইন্টিজার নাম্বারকে ইভেন কি অড এটা আইডেন্টিফাই করতে পারি। আমরা কোনো দিনও ইন্টিজার নাম্বারকে ইভেন কি অড সেটা আইডেন্টিফাই করতে পারি না। ভালো করে বোঝার চেষ্টা করো, যে কোনো ফ্র্যাকশনাল নাম্বারকে আমরা ইভেন কি অড সেটা আইডেন্টিফাই করতে পারি না। কারণ যদি আইডেন্টিফাই করতে যাই তাহলে দেখবে যে কোনো নাম্বারই ইভেন বা অড চলে আসবে, মানে ইভেনই চলে আসবে, অড কোনোদিনও কোনো নাম্বার আসবে না, কারণ 2 দিয়ে ভাগ করলে আলটিমেটলি মিলবেই। ঠিক আছে, যে কোনো ফ্র্যাকশনাল নাম্বারকেই তুমি 2 আর 5 দিয়ে ভাগ করলে মিলবেই সেটা। 2 আর 5 এমন দুটো নাম্বার যেটা মনে রাখো, যেটাকে যে কোনো ফ্র্যাকশনাল নাম্বারকে ভাগ করবে মিলবে, 2 হোক 5 হোক, ইভেন 4 দিয়ে হোক 8 দিয়ে হোক, এরকম নাম্বার, মানে 2 বা 2 এর মাল্টিপল, 5 বা 5 এর মাল্টিপল দিয়ে যে কোনো নাম্বারকে, 5 এর মাল্টিপল নয়, 5 এর পাওয়ারের যে কোনো নাম্বার দিয়ে, মানে 2 দিয়ে বা 2 টু দি পাওয়ার 1 হোক, 2 টু দি পাওয়ার 2 হোক, 2 টু দি পাওয়ার 3 হোক, 2 টু দি পাওয়ার 4 হোক, 2 এর পাওয়ার যে কোনো নাম্বার দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করো ফ্র্যাকশনাল, সেটা পয়েন্টে এসে কোনো না কোনো সময় মিলবেই। বা 5 এর পাওয়ার দিয়ে যে কোনো নাম্বার থাকুক না কেন, তাহলে সেটাও কিন্তু যদি কোনো ফ্র্যাকশনাল নাম্বারকে এই নাম্বার দিয়ে ভাগ করা হয় তাহলে সেটা মিলবেই সবসময়। তাহলে আমি কোনোদিনও কোনো অড নাম্বার পাচ্ছি না, তার মানে আমি বুঝতে পারছি যে ফ্র্যাকশনাল নাম্বার কোনোদিনও অড বা ইভেন হতেই পারে না। কেবলমাত্র পূর্ণ সংখ্যাকে আমরা অড আর ইভেনের ক্যাটাগরিতে ভাগ করব। ওকে, তাহলে যদি বলে 12.82 কি অড না ইভেন, ইট ইজ নাইদার অড নর ইভেন। যেমন 0 আর 1 নাইদার প্রাইম নর কম্পোজিট, সেরকম। ডিভাইডিং বাই 0 এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। যেমন যদি আমি 12কে 4 দিয়ে ভাগ করলে 3 আসে, এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে 3খানা 4 হলে বা 3খানা 4 হলে, 3খানা 4 হলে মানে 3 ইন্টু 4 হলে তবে আমি 12টা পাবো, রাইট? এই দুটোকে মাল্টিপ্লাই করলে। একইভাবে 0কে যদি 4 দিয়ে ভাগ করি কি হবে? 0, কিছু নেই, সেটাকে যদি 4 দিয়ে ভাগ করা হয় 0ই হবে। তার মানে কি 0খানা 4, একখানাও 4 নেই, তাহলে কি হবে? 0ই হবে। কোনো 4ই নেই, একখানাও 4 নিইনি আমি, 0খানা 4 নিই, তাহলে 0ই থাকবে। এবার 4কে যদি 0 দিয়ে ভাগ করা হয় কি হবে ভাবো একটু। তাহলে আমাকে বলতে হবে যে কতখানা 0 নিলে 4 হবে।
প্রশ্ন হচ্ছে কতগুলো শূন্য নিলে 4 হবে। তার মানে আমাকে বলতে বলছে যে কতর সঙ্গে 0 গুণ করলে 4 হবে। এবার একটু ভেবে দেখো কোন সংখ্যার সঙ্গে 0 গুণ করলে 4 হয়? কোনো সংখ্যার সঙ্গে বেসিক্যালি 0 গুণ করে 4 হয় না। তাহলে এটাকে তুমি ইমাজিনারি বা হচ্ছে তোমার ইনফিনিটি এরকম একটা নাম্বার হতে পারে কোনো সংখ্যার সঙ্গে 0 গুণ করলে 4, কিন্তু সেটা অসীম একটা মারাত্মক বড় একটা সংখ্যা হতে হবে। এবং মারাত্মক বড় সংখ্যা হবে এটা কিভাবে প্রমাণ পাই একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। ধরো আমি যদি 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হবে, 4কে 3 দিয়ে ভাগ করলেও 1.33 হবে, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, 4কে 1 দিয়ে ভাগ করলে 4 হবে, 4কে 0.5 দিয়ে ভাগ করলে 8 হবে, 4কে 0.4 দিয়ে ভাগ করলে 10 হবে। তার মানে দেখতে পাচ্ছ যে নিচের সংখ্যাটা যত ছোট হচ্ছে ভাগফলটা ততই বড় হতে থাকছে। ওকে, তাহলে একইভাবে আমাকে এইটা নিচে যেই সংখ্যাটা মানে আমাকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হচ্ছে, মানে একটা ইনফিনিটি একটা বিশাল বড় সংখ্যা দিয়ে, মানে এখানে যদি আমি 0 কমাতে 4কে এখান থেকে কমাতে 0তে নিয়ে আসি, যেমন 0.4 নিয়ে এসেছি, 0.5, 4 ছিল নিচে, তারপরে নিচে 3 এসছে, তারপরে 2 এসছে, 1 এসছে, 0.5, 0.4 কমাতে 0তে আসি, তাহলে এখানে একটা বিশাল বড় সংখ্যা আসবে। কারণ এইটা যেরকম কমতে থাকছে যত নিচের সংখ্যাগুলো, সেরকমই ভাগফলটা বাড়তে থাকছে। তার মানে এইখানেও এটা বাড়তে মারাত্মক বড় একটা সংখ্যা হবে, যেহেতু যেটা দিয়ে ভাগ করছি ছোট হতে 0তে আসছে। এবার 0কে যদি 0 দিয়ে ভাগ করি কি হবে? তার মানে আমার এখানে কি বলতে চাইছে যে এখানে কত হবে? তার মানে আমাকে জিজ্ঞেস করছে কতখানা 0 হলে 0 হবে। তার মানে কতর সঙ্গে 0 গুণ করলে 0 হবে। এটা খুব ইন্টারেস্টিং। কতর সঙ্গে 0 গুণ করলে 0 হবে? যে কোনো সংখ্যার সঙ্গে 0 গুণ করলে 0 হবে। 1-এর সঙ্গে 0 গুণ করো 0 হবে, 2 এর সঙ্গে 0 গুণ করো 0 হবে, 258 এর সঙ্গে 0 গুণ করো 0 হবে, পাই এর সঙ্গে 0 গুণ করো 0 হবে, 28.587 এর সঙ্গে 0 গুণ করো 0 হবে। পৃথিবীর যে কোনো সংখ্যার সঙ্গে √3 এর সাথে 0 গুণ করো 0 হবে, যে কোনো সংখ্যার সঙ্গে 0 গুণ করলে 0 হবে। তার মানে এখানে কি এই কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে? আনডিটারমাইন্ড। ডিটারমাইন করাই পসিবলই নয়। তার মানে 4কে 0 দিয়ে যদি কোনো সংখ্যাকে, কোনো পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশকে যদি 0 দিয়ে ভাগ করা হয় ইনফিনিটি আসে, কিন্তু 0কে যদি 0 দিয়ে ভাগ করা হয় তাহলে আনডিটারমাইন্ড আসে, তখন কিন্তু ইনফিনিটি আসে না, তখন আনডিটারমাইন্ড যে কোনো সংখ্যায় আসতে পারে এই ক্ষেত্রে। ওকে, ডিভিজিবিলিটি রুলের ব্যাপারটা, ডিভিজিবিলিটি রুলের মধ্যে কি আসছে দেখো। ডিভিজিবিলিটি রুল মানে হচ্ছে, আমি একটু অন্যভাবে বলবো ডিভিজিবিলিটি রুলটাকে। ডিভিজিবিলিটি রুলের মধ্যে কি আছে, আমি আগে 2 এবং 2 এর পাওয়ার আলা সংখ্যাগুলো দেখব। যেমন 2 এর পাওয়ার যখন 1 হয়, 2 এর পাওয়ার যখন 1 হয় তখন হবে 2, 2 এর পাওয়ার 2 হলে 4, 2 এর পাওয়ার 3 হলে 8, 2 এর পাওয়ার 4 হলে 16, 2 এর পাওয়ার 5 হলে 32। কেন এরকম করেছি? এবং 2 এর পাওয়ার 6 হলে 64, 2 এর পাওয়ার 7 হলে 128, 2 এর পাওয়ার 8 হলে 256, 2 এর পাওয়ার 9 হলে 1024। যাই হোক না কেন, মানে 2 এর পাওয়ার 9 হলে 512, এবং 2 এর পাওয়ার 10 হলে 1024। যে কোনো পাওয়ারই হোক না কেন 2 এর, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? একই রুল আমি ফলো করব। তার মানে আমি একটা রুল শিখলে এটাকে আমরা মাল্টিপল ইউজ করতে পারছি, এবং মোটামুটি 2 এর পাওয়ার যে কোনো সংখ্যার ক্ষেত্রে এটাকে ইউজ করা যেতে পারে। ওকে, এবার প্রশ্ন হচ্ছে এটাকে ইউজ করব কিভাবে। আমি এটা ওয়েব থেকে খুঁজে পেয়েছি। ভালো করে দেখো যে 2 দিয়ে ভাগ করব কিভাবে। আগে 2 দিয়ে দেখি কিভাবে। লাস্ট ডিজিটটা যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা আছে, ধরো আমাকে দেখতে হবে লাস্ট ডিজিটটা
2 দিয়ে ভাগ যাচ্ছে বা শূন্য আছে কিনা, লাস্ট ডিজিটটা 2 দিয়ে ভাগ যাচ্ছে বা শূন্য আছে কিনা। যদি এই লাস্ট ডিজিটটা পুরো সংখ্যাটার মধ্যে লাস্ট ডিজিটটা যদি 2 দিয়ে ভাগ যায় বা লাস্ট ডিজিটটা যদি শূন্য থাকে তাহলে বলবো এটা 2 দিয়ে ডিভিজিবল, পুরো সংখ্যাটা 2 দিয়ে ডিভিজিবল। 8 কি 2 দিয়ে ভাগ যায়? একদম যায়। ভাগ যায় মানে কি, ভাগ গিয়ে কোনো ভাগশেষ থাকবে না এরকম ক্ষেত্রে। তো 8 কে 2 দিয়ে ভাগ করলে মিলে যায়, 4 দুগুণী 8, তাহলে এইটা কি 2 দিয়ে ডিভিজিবল, রাইট। পরে 4 দিয়ে দেখতে হলে কি হবে, লাস্ট দুটো ডিজিট 4 দিয়ে যাচ্ছে কিনা। লাস্ট দুটো ডিজিট কত আছে? 28, এটা কি 4 দিয়ে ভাগ যাচ্ছে বা দুটো শূন্য আছে কিনা, বা দুটো শূন্য আছে কিনা। লাস্ট দুটো ডিজিট 4 দিয়ে যাচ্ছে বা দুটো শূন্য আছে কিনা, দুটো শূন্য আছে না নেই, কিন্তু 4 দিয়ে যাচ্ছে কি, হ্যাঁ 4 সাথে 28 যাচ্ছে, তাহলে এটাও হবে 4 দিয়েও ডিভিজিবল। এবার লাস্ট 8 দিয়ে দেখতে হলে লাস্ট 3টে ডিজিট 8 দিয়ে যাচ্ছে কিনা দেখতে হবে। লাস্ট 3টে ডিজিটকে 8 দিয়ে যাচ্ছে, 428কে কি 8 দিয়ে ভাগ যাচ্ছে? 428 5 8 40, 3 8 24, না যাচ্ছে না, 4 ভাগশেষ থেকে যাচ্ছে। 3টে শূন্যও নেই বা 8 দিয়েও যাচ্ছে না, তাহলে এই পুরো সংখ্যাটা মানে এই যে পুরো সংখ্যাটা 8 দিয়ে ডিভিজিবল নয়, কারণ লাস্ট 3টে ডিজিট 8 দিয়ে ভাগ যাচ্ছে না বা 3টে শূন্যও নেই। বোঝা গেছে? এবার আমি যদি 8 দিয়ে না যায় তাহলে প্রশ্নই উঠছে না এটা 16 দিয়ে যাবে বা 32 দিয়ে যাবে। তো 16 দিয়ে দেখতে হলে কি করতে হতো, লাস্ট 4টে ডিজিট 16 দিয়ে ভাগ দিয়ে দেখতে হতো বা 4টে শূন্য থাকতে হতো। যদি 32 দিয়ে চেক করতে হতো লাস্ট 5খানা ডিজিটকে 32 দিয়ে ভাগ করতে হতো বা সেখানে 5টা শূন্য থাকতে হতো। ওকে, এই ব্যাপারটা মাথায় রাখো। তো এটা অবশ্যই 16 এবং 32 কোনোটা দিয়ে ভাগ যাবে না। 64 হলে লাস্ট 6টা দিয়ে চেক করতাম, 128 হলে লাস্ট 7টাকে চেক করতাম, এইভাবে। ওকে, এবার 3-এর ক্ষেত্রে বলি। 3-এর পাওয়ার 1 হলে 3 হয়, 3-এর পাওয়ার 2 হলে 9 হয়, 3-এর পাওয়ার 3 হলে 27 হয়। 3-এর ডিভিজিবিলিটি রুলটা কীরকম হয়? 3-এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে যে ওর ডিজিটগুলো আছে, যেই সংখ্যাটাকে আমি ক্যালকুলেট করছি, এক মিনিট, ওকে আমি একটা সংখ্যা লিখি, এটা তো যাবে না। 8 7 3 1 5, ওকে, 3, এটা একটা সংখ্যা লিখলাম। এবার দেখি যে এটা 3 দিয়ে ভাগ যাবে কিভাবে বুঝবো। এই ডিজিটগুলোকে যোগ করতে হবে আমার। 8 আর 7 15, 15 আর 3 18, আর 1 19, 19 আর 5 24, 24 আর 3 27, তাহলে এখানে 27 আসছে। 27 কি 3 দিয়ে যায়? একদম যায়, 3 নং 27, তাহলে এটা 3 দিয়ে বিভাজ্য। 9 দিয়ে বিভাজ্য হতে হলে একই নিয়ম, শুধু এই ডিজিটগুলোকে যোগ করে দেখো 9 দিয়ে ভাগ যায় কিনা। এই ডিজিটগুলো যোগফল হচ্ছে 27 এসেছিল, ডিজিট সাম যেটা বলে, সাম 27 আসছিল। তো 27 কি 9 দিয়ে যায়? একদম যায়, তাহলে এটা হবে। 27 কি 27 দিয়ে যায়? একদম যায়, তাই হবে। এরপরে যদি 81 দিয়ে দেখতে হতো তাহলে ডিজিট সামটা 81 দিয়ে যায় নাকি দেখতে হবে। 81 দিয়ে যায় না, যায় না, তার মানে এটা কোনোদিনই 81-র মাল্টিপল হতে পারে না। তার মানে এই সংখ্যাটা 81 দিয়ে ভাগ করলে মিলবে না। 81 কি 3-এর পাওয়ার 4 হলে 81 হয়। তাহলে একই রুল অ্যাপ্লাই করে আমি কিন্তু মাল্টিপল ক্যালকুলেশন দেখতে পারি। 5-এরটা একই রকম, কোনো সংখ্যার 5-এর পাওয়ার 1 হলে হচ্ছে 5, 5-এর পাওয়ার 2 হলে 25, 5-এর পাওয়ার 3 হলে 125, এরকম চলতেই থাকে। 5-এর পাওয়ার 4 হলে 625, এরকমভাবে চলতে থাকে। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে 5-এর মাল্টিপলগুলো চেক করবো কী করে, বা 5-এর পাওয়ারগুলো কী করে চেক করবো। 5 দিয়ে কী করে চেক করবো আগে সেটা বুঝে নিই। 5 দিয়ে চেক করার জন্য লাস্ট ডিজিটটাকে 0 বা 5 দিয়ে ডিভিজিবল হতে হবে। লাস্ট ডিজিটটা হয়, লাস্ট একটা ডিজিট হয় 0 থাকবে, নয় 5-এর গুণিতক থাকবে। লাস্ট ডিজিট এই আছে। এবার দেখি লাস্ট ডিজিটটা কি আছে, 5। এখানে 0 না, 0 নেই, বাট 5 দিয়ে ডিভিজিবল কি লাস্ট ডিজিটটা? হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে 5 দিয়ে, পুরো সংখ্যাটা হচ্ছে 5 দিয়ে ডিভিজিবল। নেক্সট আসি, 5-এর স্কোয়ার অর্থাৎ 25।
লাস্ট দুটো ডিজিট কি দুটো শূন্য আছে? না, নেই। বাট এখানে কি 25 দিয়ে ডিভিজেবল? হ্যাঁ, 25 দিয়ে ডিভিজেবল, তার মানে এটা হবে। এবার 125 দিয়ে চেক করতে হলে কি করব? লাস্ট তিনটে ডিজিটকে নেব এবং দেখবো সেটা 125 দিয়ে যায় নাকি, বা তিনটে শূন্য আছে কিনা। তিনটে শূন্য তো নেই, কিন্তু 125 দিয়ে কি এই লাস্ট তিনটে ডিজিট অর্থাৎ 625কে ভাগ করা যায়? একদম যায়। 5 125 625 হয়, তার মানে এটা অবশ্যই 125 দিয়ে ডিভিজেবল। এবার প্রশ্ন হচ্ছে লাস্ট চারটে ডিজিট দিয়ে আমি দেখব যে এটা কি 625 দিয়েও ডিভিজেবল কিনা। কারণ লাস্ট চারটে ডিজিট যদি 625-এর গুণিতক হয় তাহলে আমি বুঝবো এইটা পুরো সংখ্যাটা 625 দিয়ে ভাগ যাবে। এবার এটা তোমাদের হোমওয়ার্ক, দেখো যে এই সংখ্যাটা কি 625 দিয়ে ভাগ যায় কি যায় না। ওকে, এবার নেক্সট হচ্ছে আমার এমন কিছু সংখ্যা আছে যেগুলো দুটো সংখ্যার কম্বিনেশনে তৈরি হয়। যেমন 6 3 গুণ 2, 12 3 গুণ 4, 14 2 গুণ 7, 15 5 গুণ 3, 18 2 গুণ 9। এবার কিছু সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 12কে কিন্তু আমরা 6 গুণ 2ও লিখতে পারতাম 4 গুণ 3 না লিখে। 18কে কিন্তু আমি 2 গুণ 9 না লিখে 3 গুণ 6ও লিখতে পারতাম। এবার প্রশ্ন হচ্ছে যে দুটোই কি তাহলে অ্যাভেলেবেল থাকবে আমার কাছে? 3 দিয়ে 4 গুণ 3 বা 6 গুণ 2? অ্যাকচুয়ালি করতে হয় কি, কোনো সংখ্যা 6 দিয়ে ডিভিজিবল কিনা দেখতে হলে ওইটা যেহেতু 2 আর 3 এর কম্বিনেশন, তাহলে আমাকে দেখতে হবে 2 দিয়েও ভাগ যাচ্ছে এবং 3 দিয়েও ভাগ যাচ্ছে কিনা ইন্ডিভিজুয়ালি। মানে কোনো সংখ্যা যদি 2 এবং 3 দুটো দিয়েই ভাগ যায় তাহলে বুঝবো এটা ডিভিজিবল। যেমন আমি যদি একটা বলি যে 2894, এটা 2 দিয়ে যাবে কারণ লাস্ট ডিজিটটা 2 দিয়ে যায়, তাহলে এটা 2 দিয়ে তো যাচ্ছে, বাট 6 দিয়ে যাবে কি? তার জন্য এর যে পুরো সংখ্যাটা আছে এটা 3 দিয়েও ডিভিজিবল কিনা চেক করতে হবে। তার জন্য উপায় কি? 8 আর 2 10 আর 4 14 আর 9 কত? 23 না, 23 এদের ডিজিট সাম যেটা 23 আসছে সেটা 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তাই এটা 6 দিয়ে যাবে না। এবার 12 দিয়ে চেক করার জন্য আমি 4 গুণ 3ও ট্রাই করতে পারি, 6 গুণ 2ও ট্রাই করতে পারি, রাইট? না, রং। এইটা কোনোদিনও হবে না, এটাকে আমি ট্রাই করতে পারবো না 6 আর 2। কেন 6 আর 2 ট্রাই করবো না? কারণ 6 আর 2 হচ্ছে কো প্রাইম নয়। কেবলমাত্র এমন দুটো সংখ্যারই তুমি গুণফলের আকারে এটাকে লিখতে পারবে যেটা কো প্রাইম মানে পরস্পর মৌলিক, অর্থাৎ আমি আগের চ্যাপ্টারে আগের ভিডিওতে আলোচনা করেছি যেমন দুটো সংখ্যা, যেই দুটো সংখ্যা কো প্রাইম হলে তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না, এক বাদে কোনো কমন ফ্যাক্টর থাকবে না। যেমন 6 আর 2 এর মধ্যে কমন ফ্যাক্টর আছে 2কে 2 দিয়ে ভাগ করা যায়, 6কেও 2 দিয়ে ভাগ করা যায়। কিন্তু 4 আর 3 দেখো, 4 আর 3 এর কম্বিনেশনে যদি লিখি 12কে, তাহলে 4 আর 3 এর কোনো কমন ফ্যাক্টর নেই, 4 এবং 3 দুটোকেই কেবলমাত্র 1 দিয়ে ভাগ করা যায়। ওকে, তাহলে এটাকে 4 আর 3 দিয়ে দেখতে হবে। এটা কি 4 দিয়ে যায়? 94কে 4 দিয়ে যায়, 3 দিয়ে তো যাচ্ছেই না, তার মানে এটা 12 দিয়ে যাবে না ডেফিনেটলি, কারণ 3 দিয়ে না গেলে আর 4 দিয়ে গেলেও আমার কিছু এসে যায় না, তো আমার চেক করারও দরকার নেই। 14 2 গুণ 7, 15 একইভাবে 3 গুণ 5, 18 ক্ষেত্রে একইভাবে দেখবো 2 গুণ 9 না 3 গুণ 6। 3 গুণ 6 হবে না, কারণ 3 আর 6 এর কমন ফ্যাক্টর আছে কি? 3, তো এটা হবে না। তো সেক্ষেত্রে 2 আর 9 নিতে হবে এবং 2 আর 9 এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। 7 13 17 কিছু নিয়ম আছে, এখানে দেখে তোমরা করতে পারো ট্রাই, বাট আমি বলবো করো না। 7 13 19 17 এইগুলোকে তোমরা ম্যানুয়ালি ক্যালকুলেট করে চেক করার চেষ্টা করো। 10 বা 10-এর পাওয়ারের সংখ্যা, 10-এর পাওয়ার 1 হলে 10 হবে, 10-এর পাওয়ার 2 হলে 100, 10-এর পাওয়ার 3 হলে 1000। কীভাবে চেক করব? 10 দিয়ে কোনো সংখ্যা যদি ভাগ করতে হয় লাস্ট ডিজিটটা অবশ্যই 0 হতে হবে, একদম ইউনিট ডিজিটটা 0 হতে হবে, তার মানে লাস্টে মিনিমাম একটা শূন্য থাকতে পারে, হবেই আর কি। আর 100 দিয়ে ভাগ হতে হলে লাস্ট দুটো ডিজিট মিনিমাম 0 হতে হবে। 1000 দিয়ে লাস্ট মিনিমাম 3টে ডিজিট শূন্য হতে হবে। তোমার 10,000 হলে লাস্ট 4টে ডিজিটকে শূন্য হতে হবে। এবার প্রশ্ন হচ্ছে 375700, এটা কি 10 দিয়ে যায়? লাস্টে দুটো 0 আছে, এটা কি 10 দিয়ে যাবে না 100 দিয়ে যাবে? এটা 10 দিয়েও যাবে, 100 দিয়েও যাবে। আমি বলেছি 100 দিয়ে তো যাবেই, লাস্ট দুটো ডিজিট 0 আছে বলে। এবার 10 দিয়ে যাওয়ার সত্ত্বেও কি লাস্ট একটা ডিজিট 0 হতে হবে, কিন্তু এখানে তো দুটো ডিজিট আছে। অ্যাকচুয়ালি তা নয়, অ্যাট লিস্ট একটা 0 থাকতে হবে, মিনিমাম লাস্ট ডিজিটটা 0 থাকতে হবে। দুটো যদি 0 থাকে তো আর কোনো অসুবিধাই নেই। ওকে,
এবার 11 দিয়ে চেক করার পদ্ধতি, 11 দিয়ে চেক করার পদ্ধতি হচ্ছে, ধরো একটা সংখ্যা লিখলাম 25873942, আমি র্যান্ডামলি লিখলাম। এর অল্টারনেট ডিজিটগুলোকে আমার দেখতে হবে। অল্টারনেট ডিজিটগুলো, অল্টারনেট মানে কি, এইটা তার অল্টারনেট হচ্ছে এই 9, তার অল্টারনেট হচ্ছে এই 7, তার অল্টারনেট হচ্ছে এই 5, আর বাকি অল্টারনেটগুলোকে একসঙ্গে রাখবো। এইটা, 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 এইটা। তার মানে কি, আমার এই অল্টারগুলোকে আগে যোগ করি। তার মানে কি হলো, 5 যোগ 7 যোগ 9 যোগ 2, 18 5 23 হচ্ছে। এই দিকের অল্টারনেটগুলো যোগ করি, 2 যোগ 8 যোগ 3 যোগ 4, 12 13 14 15 16 17 হচ্ছে। এবার এই যে সংখ্যা দুটো এলো অল্টারনেটগুলোর যোগফল, তাদের পার্থক্য বের করব। 23 আর 17 পার্থক্য কত, 6। এবার দেখতে হবে এই 6টা কি 11 মাল্টিপল, এই গ্যাপটা, এই যে দুটোর ডিফারেন্স বেরোলো, সেটা আইদার 0 হতে হবে, নয়তো 11 গুণিতক হতে হবে। এটা 6 এসছে, এটা কি 0? না। এটা কি 11 গুণিতক? না। ডিভিজিবল বাই 11 6? না, কোনোটাই নয়। তাহলে এই ক্ষেত্রে এইটা 11 দিয়ে ডিভিজিবল নয়, নট ডিভিজিবল বাই 11। ওকে, তোমাদের হোমওয়ার্ক থাকলো একটা 6 ডিজিটের নাম্বার বলো, মিনিমাম 6 ডিজিট, সেটা 7 8 9 যা খুশি হতে পারে, মিনিমাম 6 ডিজিটের একটা নাম্বার যেটা 11 দিয়ে ডিভিজিবল, এবং লজিক্যালি সেটাকে বোঝার চেষ্টা করো। এরপরে ইউনিট ডিজিট, রেকারিং, ফ্যাক্টোরিয়াল এবং ফ্র্যাকশন এইসব নিয়ে, ফ্যাক্টর এইসব নিয়ে আলোচনা করব। ইউনিট ডিজিট কাকে বলে? লাস্ট ডিজিট যেটা থাকে এককের অঙ্ক, সেটাকে আমরা ইউনিট ডিজিট বলি। বা যে কোনো সংখ্যাকে, পূর্ণ সংখ্যা, ফ্র্যাকশনাল নাম্বার নয়, যদি কোনো আমি ইন্টিজার নাম্বার বলি, সেই ইন্টিজার নাম্বারকে যখন 10 দিয়ে ভাগ করলে যেটা রিমাইন্ডার পড়ে থাকবে সেটাই হচ্ছে ওর ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট বের করার উপায় কি? খুব সহজ, আমি দু একটা দেখিয়ে দিই। যদি গুণ থাকে, অপারেশনটাকে ভালো করে আইডেন্টিফাই করো এবং এই অপারেশনটা লাস্ট দুটো ডিজিটের ওপরে শুধু অ্যাপ্লাই করো। মানে লাস্ট ডিজিট যেটা থাকবে সেইগুলোকে নিয়ে আমি অপারেশনটা করব। যেমন এখানে অপারেশন কি আছে? গুণ। এখানে কি করতে হবে? গুণ করতে হবে। এবং কাকে নিয়ে করব? যে দুটো নাম্বার দেওয়া আছে তাদের লাস্ট ডিজিটগুলো নিয়ে। 8 8 64 4, তাহলে এদের ইউনিট ডিজিট হবে 4। একইভাবে পরেরটার ক্ষেত্রে আমার কি কি নিতে হতো? লাস্ট ডিজিটগুলো, এইটা 7 আর এটা 3। কি অপারেশন হবে তাদের মধ্যে? যোগ। তাহলে এই দুটোর মধ্যে যোগ করি, 7 আর 3 10, 0। মানে যেটা আসবে সেটার লাস্ট ডিজিটটাকে শুধু লিখে দাও, সিম্পল। যদি আমার গুণ থাকতো 3টের মধ্যে, তাহলে 3টেকে নিতাম, 9 7 আর 9, এই 3টেকে গুণ করতে হবে। তাহলে কি হবে? 9 7 9 63, 63 3 আর তার সঙ্গে আবার 9, 3 9 27, তাহলে 7। একইভাবে তোমরা এইগুলোকে ট্রাই করে আমাকে বলো যে এর অ্যান্সার কী হবে। আমি এগুলো নাম্বার দিয়ে দিচ্ছি। এটাকে 1 নাম্বার রাখলাম, এটাকে 2 নাম্বার রাখলাম, এটাকে 3 নাম্বার, এটা 4, এটা 5। ইউনিট ডিজিটের এই কয়টা ইউনিট ডিজিটগুলো আমাকে বলো যে কি হবে। এবার ইউনিট ডিজিট জেনারেলি পরীক্ষায় যেটা দেয় সেটা হচ্ছে কোনো একটা নাম্বার দিয়ে দিল এবং তার পাওয়ারে কিছু বসিয়ে দিল এবং বলল যে এই পুরো পাওয়ারটা করার পরে, অপারেশনটা করার পরে যেটা আসবে সেটা ইউনিট ডিজিট কী হবে। সেটার ক্ষেত্রে আমাকে ধরো বলা আছে 2457, তার পাওয়ার 2339 এটা আছে, এর ইউনিট ডিজিট কী হবে। খুব সুন্দরভাবে শোনো, যেটা পাওয়ারে দেওয়া থাকবে সেই পাওয়ারে দেওয়া সংখ্যাটার শুধু লাস্ট দুটো ডিজিট নেবে। আবার বলছি, পাওয়ারে যেটা থাকবে তার লাস্ট দুটো ডিজিট নাও, নিয়ে সেটাকে 4 দিয়ে ভাগ করো। 4 9 36, যেটা রিমাইন্ডার পড়ে থাকলো সেটা আমার কাজে লাগবে, এই রিমাইন্ডারটা আমার কাজে লাগবে, আর কোনো কিছু কাজে লাগবে না। আবার বলছি, পাওয়ারে যেটা থাকবে তার লাস্ট দুটো ডিজিট নাও এবং তাকে 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা বের করো। এবার যেই সংখ্যাটা অরিজিনাল বেস, মানে যার পাওয়ারে বসানো আছে
তার অনলি লাস্ট ডিজিটটা নাও 7 এবং তার পাওয়ারে যে রিমাইন্ডারটা আসলো সেটাকে বসিয়ে দাও। তাহলে 7 পাওয়ার 3, 7 পাওয়ার 3 মানে 7 কিউব। 7 কিউব কি হয় 343, তাহলে ইউনিট ডিজিট কি হবে 3। এবার এই 7 পাওয়ার কিউব যদি তোমার মনে না থাকে বা 7 পাওয়ার 4 যদি হলো তখন কি করবে, তখন 7 গুণ 7 কত হচ্ছে 49, শুধু 9 লেখো, আমার তো ইউনিট ডিজিট নিয়ে কাজ। 49 এর আগে কি আছে দেখার দরকার নেই, শুধু 9 লেখো। এবার 9 আবার 7, আবার যেটা আসবে তার সঙ্গে আবার 7 গুণ করতে হবে, যেটা এসছে সেটা সামথিং 9 মানে লাস্টে 9 আছে, তার সঙ্গে আবার 7 গুণ 7 নং 63, তার আগে কিছু আসবে আমার বদার করার দরকার নেই, তাহলে আলটিমেটলি 3 আসবে। মানে 343 আসতো, এখানে 49 আসতো, ঠিক আছে, বাট আমি কি আসছে আমার দেখার দরকার নেই, এখানে কি এসছে আমার দেখার দরকার নেই, 4 আসবে, বাট এখানে যদি আসতো 343 আসতো, বাট আমার দেখারই দরকার নেই, শুধু লাস্ট ডিজিটগুলো নিয়ে ক্যালকুলেট করো। দুটো সংখ্যার যদি আমাকে এখানে বলে যে পাওয়ার দেওয়া আছে এবং তাদের গুণ করা হচ্ছে, একইভাবে করব, লাস্ট দুটো ডিজিট নেব পাওয়ারের, কিন্তু এখানে দুটোই আছে তো দুটোই নিয়ে নিই, অসুবিধা নেই। 23কে 4 দিয়ে ভাগ করি, 4 5 20 এবং 3 পড়ে থাকলো, তার মানে এই রিমাইন্ডারটা কাজে লাগবে। কার পাথায় বসবে, যেই সংখ্যাটা থাকবে তার লাস্ট ডিজিট, এখানে একটাই ডিজিট আছে, তাই 7 পাওয়ার 3, 7 পাওয়ার 3 হলে ইউনিট ডিজিট কি হয় 3 হয়, আমি এক্ষুনি দেখলাম। একইভাবে 13 আছে, একটা কার পাওয়ারে বসবে বেসের লাস্ট ডিজিট মানে 8। এবার ভাবো এই দিকের সংখ্যাটা যেটা আসবে সেটা ইউনিট ডিজিট 8, সামথিং 8 ইন্টু সামথিং লাস্টে 3, আর এইটা যেটা আসবে সেটা সামথিং লাস্টে হচ্ছে 8 আসবে, তাহলে 3 এটা লাস্ট ডিজিট, এটার 8 লাস্ট ডিজিট, তাহলে যেটা আসবে 3 8 24, লাস্ট ডিজিট 4 আসবে, আগে কিছু একটা আসবে, তাহলে 4 হচ্ছে ইউনিট ডিজিট আসবে। একইভাবে এগুলোও করতে পারবে, কিন্তু এটা আমি একটু দেখিয়ে দেবো। প্রথমটা এইটার কি করতে হবে, পাওয়ারে যেটা আছে তার লাস্ট দুটো ডিজিট, অর্থাৎ আমার শুধু 36কে নিয়ে কাজ। 36কে 4 দিয়ে ভাগ করলাম, 4 নং 36 মিলে গেল, 0 আসলো। এবার যখন একমাত্র এক্সেপশনাল কেস, যখন রিমাইন্ডার 0 আসবে তখন সেটাকে কনভার্ট করো 4-এ, সেটাকে 4-এ কনভার্ট করো। এবার বেস নাম্বার যেটা আছে সেটা লাস্ট ডিজিট নাও 7 এবং 7 পাওয়ার 4 বসাও। 7 পাওয়ারে 4 বসালে কি হবে, 7 পাওয়ার 3 বসলে লাস্ট ডিজিট আসে সামথিং লাস্টে 343 বা লাস্টে 3 আসে, এবং তার সঙ্গে আবার একটা 7 গুণ হবে, তাহলে অবশ্যই লাস্ট ডিজিটটা আসবে সামথিং লাস্টে 1 আসবে, তো এটার ইউনিট ডিজিট কি হবে 1। এগুলোর রেজাল্টও তোমরা বলো, এ বি সি দিয়ে রাখলাম, নিজেরা করো এবং করে বলো এগুলোর রেজাল্ট কি হবে। এই পার্টটাকে দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও, বা যারা আমার ক্লাসে তারা তো পিডিএফ পেয়েই গেছো, তো এটার স্ক্রিনশট নিয়ে গিয়ে বাড়িতে একটু দেখো যে এগুলো কি বলা আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস নয়, বাট একটু ইনটিউশনের ব্যাপার, এগুলো অনেক ক্ষেত্রে যদি মাথায় থাকে কাজে লেগে যায়, বাট এগুলো মুখস্থ করার দরকার নেই, দেখে রাখতে পারো একবার। এবার হচ্ছে রেকারিং নাম্বারের ব্যাপারটা বলি। রেকারিং মানে হচ্ছে কোনো নাম্বারের যদি একটা পার্ট রেকার হতে থাকে, মানে ডেসিমেলের পরে কোনো একটা পার্ট যদি রিপিট হতে থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছ 145 এটা রিপিট হচ্ছে, তার মানে কি বলো তো 2.52 145 এইটা হচ্ছে রেকারিং, বা এইভাবে লিখতে পারো, বা এটাকে লিখতে পারো 2.52 145 তিনটে ডট, বা লিখতে পারো 2.52 145 দুটো ডট। দুটো ডট মানেও হয়ে যাবে প্রান্তিক দুটো, মানে একদম বাঁ দিকের যেখান থেকে রেকারিং শুরু হয়েছে এবং যেখানে রেকারিং ডিজিটটা শেষ হয়েছে সেই দুটোর মাথায় ডট দিলেও হবে, মাঝে ডট না দিলেও হবে। তার মানেটা কি বলতো, অ্যাকচুয়ালি এটা ডিনোট করে হচ্ছে যে এটা মানে হচ্ছে 2.52 145, যখন এই দুটোর মাথায় ডট দিচ্ছ তার মানে এই দুটো কানেক্টিং একটা লাইন আছে অ্যাকচুয়ালি, আর কিছুই নেই। ওকে, তো আলটিমেটলি আমি বুঝতে পারছি যে আমাকে এইটা কনভার্ট করতে হবে। যখন এটাকে কনভার্ট করবে
পয়েন্টের আগে পূর্ণ সংখ্যার যে পার্টটা আছে সেটাকে অ্যাজ ইট ইজ ছেড়ে দাও, 2 যোগ, ওইটা আমি ভুলেই যাব, এবার এটাকে আমি ভুলেই যাব, এটা আর কোনো কাজে লাগবে না, এটা পুরোপুরি ভুলে গেছি, এটাকে আর কোনো কাজে লাগবে না। আমার যা কাজ হবে পুরোটা পয়েন্টের পরের কাজ, ভালো করে বুঝবে, আমি যা বলবো এখন যাবতীয় জিনিস সেই জিনিসটা সব পয়েন্টের পরের কথা বলছি, পয়েন্টের আগের কিছু নিয়ে বলছি না। এবার আমি দেখব যে পয়েন্টের পরে কতগুলোর মাথায় দাগ আছে, কতগুলো রেকার হচ্ছে, 3টে, তাই 3টে নয়। কতগুলো রেকার হচ্ছে না বা কতগুলোর মাথায় পয়েন্ট নেই, এই দাগ নেই, তার মানে এটা পয়েন্টের পরের কথা বলছি, 2টোর মাথায়, তাই 2টো শূন্য। এবার পয়েন্টের পরের পুরো পার্টটাকে আগে লিখে দাও অ্যাজ ইট ইজ, 52145 এভাবে লিখে দাও, মাইনাস যেগুলোর মাথায় দাগ নেই মানে যেগুলো রেকারিং হচ্ছে না পয়েন্টের পরে 52 লিখে দাও। 2টা কিন্তু ভুল করেও লিখো না, এই 2টা কিন্তু ভুল করেও লিখো না, এটা কিন্তু আলাদাই আছে, আমি বারবার বলছি। তাহলে কি হচ্ছে 2 প্লাস সরি 2 পর থেকে 3, 5 পরে হচ্ছে 9, এটা হয়তো জানো 2 যোগ এটা মানে কিন্তু 2 পূর্ণ, 5209399900, এটা আর ভাগ যাবেও না, 3 দিয়ে যাবে না, আর কোনো দিয়ে যাবে না, 11 দিয়েও যাবে না, তো এইটা মোস্ট প্রবলি আর কিছু দিয়ে যাচ্ছে না, তবুও দেখে নিও যদি কিছু দিয়ে যায়, 111 দিয়ে যেতে পারে একমাত্র, যদি যায় 111 দিয়ে, ওপরেরটা যদি যায় তার মানে যাবে, আদারওয়াইজ যাবে না। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা, পুরো সিস্টেমটা এভাবে আমাকে করতে হবে কনভার্সনটা। ফ্যাক্টরস কাকে বলে? ফ্যাক্টরস মানে কোনো সংখ্যার উৎপাদক, বাংলা কি? বা গুণনীয়ক। কোনো পার্টিকুলার নাম্বারকে যেই যেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে তার উৎপাদক বলে। মৌলিক উৎপাদক মানে যেই যেই মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে মৌলিক উৎপাদক বলে। বাট উৎপাদক আর মৌলিক উৎপাদক কিন্তু সেম নয়। উৎপাদক যখন বলছে তখন মৌলিক যৌগিক সব সংখ্যা হতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যদি আমি বলি 225, এবার এটা কি কি দিয়ে যায়? আমি যদি মৌলিক উৎপাদক করি তাহলে হচ্ছে 3 7 21, 3 5 25, 3 দিয়ে 25, 5 দিয়ে 5, তার মানে এর মৌলিক উৎপাদক হচ্ছে 3 × 3 × 5 × 5, এটা মৌলিক উৎপাদক। কিন্তু প্রশ্ন হচ্ছে এইটাই কি ওর উৎপাদকও? না, কারণ এটাকে 9 দিয়েও ভাগ করা যায়, এটাকে 25 দিয়েও ভাগ করা যায়, এটাকে 15 দিয়েও ভাগ করা যায়, এটাকে 45 দিয়েও ভাগ করা যায়, এটাকে 225 দিয়েও ভাগ করা যায়, এরকম অনেক সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে আমি সেইগুলো কি? সেগুলো উৎপাদক, কিন্তু সেগুলো মৌলিক উৎপাদক নয়। মৌলিক উৎপাদক মানে শুধু এইগুলো, এই কটাই। এবার যদি আমার এখানে বলে যে কতগুলো ফ্যাক্টর আছে, কতগুলো ফ্যাক্টর, প্রাইম ফ্যাক্টর নয় ফ্যাক্টর, তাহলে আমি কি করব? যেমন ধরো 450-এর কতগুলো ফ্যাক্টর আছে, আমি শটাং যেই কাজটা আগে করব সেটা হচ্ছে 450-কে আগে মৌলিক উৎপাদক বের করব। 2 দিয়ে 225, 3 দিয়ে 75, 3 দিয়ে 25, 5 দিয়ে 5, ঠিক আছে। এবার আমি এটাকে পাওয়ারের ফরম্যাটে লিখব। কিভাবে? যেই যে প্রাইম নাম্বার আছে সেগুলোর কতগুলো আছে, যেমন 2 এর কটা আছে? 2 একটাই আছে, তাই 2 এর পাওয়ার 1 লিখলাম। তারপরে 3 কটা আছে? 1 2, তাহলে 3 এর পাওয়ার 2 লিখলাম, রাইট। এরপরে 5 কটা আছে? 1 2, তাহলে 5 এর পাওয়ার কত লিখলাম? 2 লিখলাম। কেন? 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 5, তার মানে এটা 2 এর একটা আছে, 2 এর পাওয়ার 1, 3 দুটো আছে, 3 এর পাওয়ার 2, 5 দুটো আছে, 5 এর পাওয়ার 2, মানে এইটা করলে আমি 450 পাই। এবার কতগুলো উৎপাদক কিভাবে বের করব? পাওয়ারগুলোকে দেখো, শুধু 2 এর পাওয়ার কত আছে? 1 আছে, 3 এর পাওয়ার 2 আছে, পাওয়ারগুলোকে লিখলাম, 5 এর পাওয়ার 2 আছে। প্রত্যেকটা পাওয়ারের সাথে 1 করে যোগ করে দাও, 1 এর সাথে 1, 2 এর সাথে 1, 2 এর সাথে 1, এবং সেগুলোকে গুণ করে দাও।
তাহলে 1 যোগ 1 2, 2 যোগ 1 3, 2 যোগ 1 3, 18। তাহলে 18টা ফ্যাক্টর আছে টোটাল। আবার বলছি, পাওয়ার যেগুলো আসলো সেগুলোকে বসাও আগে। যেমন 2 এর পাওয়ার 1, 1 বসালাম, 3 এর পাওয়ার 2, তাহলে 2 বসালাম, 5 এর পাওয়ার 2, তাহলে 2 বসালাম, এবং পাওয়ারগুলোর সঙ্গে 1 1 করে যোগ করতে থাকো এবং সেগুলোকে গুণ করে দাও। তারপরে ফাইনালি হয়ে গেল কতগুলো ফ্যাক্টর। প্রাইম ফ্যাক্টর তো বের করতেই পারবে, তাহলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরে বের করতেই পারবো। এবার টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর যদি এই রকম ফরম্যাটে দেয়, যেমন আমি একটু লিখে নিচ্ছি, 25-এর পাওয়ার 12 গুণ 10-এর পাওয়ার 7 গুণ 14-এর পাওয়ার 7। এবার কতগুলো প্রাইম ফ্যাক্টর আছে যদি বের করতে দেয়, কিন্তু এখানে আমি পারবো না এটা থেকে ডাইরেক্ট বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ এটা 25ও প্রাইম নাম্বার নয়, 10ও প্রাইম নাম্বার নয়, 14ও প্রাইম নাম্বার নয়, সেখানে কতগুলো কম্পোজিট নাম্বারের পাওয়ার দেওয়া আছে। 25কে তাহলে আমি এভাবে লিখতে পারি 5 গুণ 5 তার পাওয়ার 12, 10কে লিখতে পারি 5 গুণ 2 তার পাওয়ার 7, 14কে লিখতে পারি 7 গুণ 2 তার পাওয়ার 7। এবার দেখো, তার মানে আমি এখানে কি বলছি, 12খানা 5 আছে, 5 টু দি পাওয়ার 5, আবার এই 5টার পাওয়ারও 12 বসবে যদি এটাকে আমি ভেঙে লিখি। এবার এই 5টার পাওয়ার 7, এই 2 এর পাওয়ার 7, এই 7-এর পাওয়ার 7, এই 2 এর পাওয়ার 7, রাইট? তার মানে টোটাল আমার প্রথমে 12খানা 5 পাচ্ছি, তারপরে আবার 12খানা 5 পাচ্ছি, এবার 7খানা 5 পাচ্ছি, 7খানা 2 পাচ্ছি, 7খানা 7 পাচ্ছি, 7খানা 2 পাচ্ছি। এই হচ্ছে আমার পুরো কম্বিনেশন। তবে টোটাল কতগুলো প্রাইম নাম্বার পাচ্ছি? 12খানা, এখানে 12খানা 24খানা, এখানে আরও 7 31খানা, এখানে আরও 7 38খানা, এখানে আরও 7 45খানা, এখানে আরও 7 52খানা। তার মানে টোটাল 12 যোগ 12 যোগ 7 যোগ 7 যোগ 7 যোগ 7, তাহলে টোটাল হবে হচ্ছে 52খানা। ওকে, টোটাল 52টা আমার এখানে প্রাইম ফ্যাক্টর এখানে আমি পাচ্ছি। তো ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল কি আমি আগেই আলোচনা করেছিলাম। তো আজকে এইটুকুই আমাদের আজকে থাকলো। এখানে বেশ কিছু অঙ্কগুলো আমি আলোচনা করলাম, বেশ কিছু থিওরি নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি কোনো পার্টিকুলার জায়গায় প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে এবং মেসেজ করে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব সেই জায়গাটা ক্লারিফাই করার। তো ভালো থেকো, পরের পার্টে আবার দেখা হবে। থ্যাংক ইউ।